ঢাল ঢাল, ভালো করে ঢাল, চুলের মধ্যে আঙুল চালা, মালিশের মতন করে দে। এই কায়দাটা ভীষণ কাজে দেয় ফিট খাওয়া রোগীর জ্ঞান ফেরাতে, আরাম পাবে। নারী কণ্ঠটা তেমন পরিচিত নয়, বা হলেও এই মুহূর্তে আন্দাজ করে ওঠার সাধ্যি নেই ত্রপার। ও টের পাচ্ছে ওর গা হাত পা ছেড়ে দিয়েছে, ঝিমঝিম লাগছে, তবে পানি ঢালে আরাম পাচ্ছে এটা সত্যি। দুর্বল চোখ জোড়া টেনে হেঁচড়ে খোলে ত্রপা। তখন কী যেন হয়েছিল, ও তো দেয়ালের চুনকাম দেখছিল ছুঁয়ে ছুঁয়ে। হুট করে দৃশ্যপট অন্ধকার হয়ে ঘাম ছেড়ে দিয়েছিল শরীরে। তারপর ধপাস, থম মেরে শুয়ে থেকে দীর্ঘশ্বাস ছাড়ল ত্রপা। চোখ খুলতে লজ্জা পাচ্ছে কিছুটা। এত বড় ধাড়ি মেয়ে, তাও আবার চিকিৎসা পেশায় জড়িত, সেভাবে ফিট খায়, এটা নিশ্চয়ই হাসাচ্ছে সবাইকে। কিন্তু আশেপাশের দুনিয়ায় কী ঘটছে এটা দেখাটা জরুরি। সায়রা খাতুন ঝুঁকে আছে মেয়েটির দিকে, নির্নিমেষ চাউনি দু চোখে। ত্রপা দুধের বাচ্চাদের মতো চোখ পিটপিট করছে দেখে তৎপর হলো সে। আন্তরিক সুরে বলল, মা তুমি ঠিক আছো? পানি ঢালবো আরও? আরাম লাগছে? ত্রপার মস্তিষ্কের স্নায়ুগুলো এতক্ষণে সচল হয় পুরোপুরি। শরীর জুড়ে বিরাজমান হিমশীতলতায় টুটি চেপে ও আগে নিজের বুকে হাত রাখে। আগে দেখলো ওনাটা ঠিক আছে কিনা। ওর ওনা ওর বুকেই ছিল, কিন্তু ও চিত হয়ে আছে। ত্রপা কোণঠায় আরেকটু মিশে যায় গদিতে, নরম তুলতুলে গদি। আশেপাশের চার দেয়ালের রঙটা অন্যরকম। এটা সেই ঘরটা নয় যেখানে ও ঢুকেছিল। এখানে ওকে কে এনেছে ওই ঘরের মেঝে থেকে? ভাবনাটি চট করে মাথায় আসতেই মুখ থেকেও রক্ত সরে ত্রপার। দুলে ওঠে সমগ্র শরীর ছটফটে লজ্জায় আর বিতৃষ্ণায়। ও সরাসরি তাকায় কক্ষের এক পাশে বুকে হাত বেঁধে দেয়ালে ঘেঁষে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে। অস্বাভাবিক তেরা ছেলেটার ঠোঁটের কোণে অস্পষ্ট হাসি ঝুলছে। ওসব গা জ্বালিয়ে দেয় ত্রপার। হঠাৎ পাওয়া সুযোগটাকে মোক্ষম কায়দায় কাজে লাগিয়ে বিশ্বজয়ের হাসি মুখে, তাই তো? ত্রপার অস্থির চোখ দুটো কৈফিয়ত চায় ছেলেটার কাছে নিঃশব্দে। কেন এই দুঃসাহস? খারাপ ছেলে। শ্যামের মুখটা ভীষণ শান্ত। ত্রপার বিক্ষুব্ধ দৃষ্টিতে ফালাফালা হবার আগে চোখ নামায়ও। যা করেছে তা করেছে, সৌম্য কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নয়। অসুস্থ মানুষকে কোলে তোলাই যায়, এখন এসব ন্যাকামি অবান্তর। তুমি ঠিক আছো? আমি সৌম্যের আম্মু। সায়রা খাতুন কাজের মহিলাকে সরতে বলে বসলো ত্রপার পাশে। ত্রপা দুর্বল ভঙ্গিতে মাথা নেড়ে বলে, চিনি আপনাকে আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসা দেখতে এসেছিলে? জি। ত্রপা উঠে বসতে চাইলে সায়রা সাহায্য করলেন ওকে। বসিয়ে দিয়ে আবার আদরের সহিত পিঠ ডলেও দেয়। নরম গলায় বলে, সৌম্য বলল এসব নাকি তোমার রোগ? এটা কোনো কথা? মেডিসিন নাও না এজন্য? আমার তীব্র অ্যানিমিয়া আছে আন্টি, ছোট থেকেই। সায়রা সৌম্যের দিকে এক চোট তাকিয়ে বলল, স্বাস্থ্যকর্মী আপাকে কল করে আসতে নিষেধ করে দে সৌম্য। সে বলেছে সে একটা ডেলিভারি করতে যাচ্ছে। এখন যেহেতু মেয়েটা ঠিক আছে, তার আর আসার দরকার নেই, আমি দেখছি। সৌম্য ত্রপার নত মুখটা দেখে তাই করল। পাশ থেকে সাদমান হাই তুলে বলল, রোগীটি ডাক্তার আসিবার পূর্বেই সুস্থ হয়ে গেল। এটার ইংরেজি কী ত্রপা আপা? ত্রপা কপাল কুঁচকে নেয়, মুখ ঘুরিয়ে সায়রার দিকে ফেরে। সায়রা মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, বিস্ময়ের সুর গলায়। তুমি ওকান্দার ফিরোজ আহমেদ ভাইজানের মেয়ে? তোমার চেহারা একদম তোমার বাবার মতো। ফিরোজ ভাই যে কী সুন্দর ছিলেন তার যুবা বয়সে। আমার এক সখী ছিল, বিউটি নাম। একদম পাগল ছিল ফিরোজ ভাইয়ের জন্য। পরে শুনে ফিরোজ ভাই তোমার আম্মাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছেন। ওই সময় তোমার আব্বা আম্মার প্রেম কাহিনী এই গায়ের একটা ঐতিহাসিক ঘটনা ছিল। তোমার আব্বার হাত ধরে তোমার আম্মা পৌষের রাতে ধান ক্ষেত ধরে পালিয়েছেন নিজের বিয়ে ভেঙে। তোমার নানা, তোমার মামা কী যে কান্না করছিল। আমরা তো লাইন ধরে দেখতে গিয়েছিলাম। গ্রামের মানুষ আগে কোনো ঘটনা ঘটলে লাইন ধরে দেখতে যেত। স্যারা ভীষণ আলাপি মানুষ, সরল ভারী, অতটা গভীরে ভেবে কিছু বলতে চান না, যা মুখে আসে তাই বলে। নিজের একটাই মাত্র ছেলে তার। জরায়ু অপারেশনের পরে আর কখনো সন্তান হয়নি। ছেলেটাও ঢাকামুখী এখন। স্বামী সারফান গাজী অত্র ইউনিয়নের চেয়ারম্যান। তার সারাদিন কাটিয়ে ও গায়ে এ গায়ে বৈঠক করে। সায়রা বাড়িতে একা থাকেন। একটা লোক পেলে তার কথার অভাব পড়ে না, তা তার আচরণে বোঝা যাচ্ছে। বাবা মায়ের প্রসঙ্গ ওঠায় ত্রপার মুখ কালো হওয়াটা সৌম্যের নজরে এড়ায় না। ও হুট করে এসে মায়ের কাজ চেপে থামিয়ে বলে, আম্মু ত্রপাকে কিছু খাওয়াও, এসব কথা রাখো। সায়রা উঠলেন তাড়াহুড়ো লাগিয়ে। ঠিক বলেছিস, বাচাল মানুষের এই এক সমস্যা। কিন্তু তুই ওকে নাম ধরে ডাকছিস কেন? আপু ডাক। অদ্ভুত, বয়সে বড় না তোর? তোরা এই যুগের ছেলেদের একদম শিষ্টাচার নেই, বড় বড় আপাদের নাম ধরে ডাকিস। কক্ষ জুড়ে জাগানো নিস্তব্ধতা। সৌম্য মায়ের কথায় ধাক্কার মতো খায়।
দৃঢ় চোখমুখ খিচে গিয়েছে বিতৃষ্ণায়। মেঝের দিকে তাকিয়ে মৃদু রাগ নিয়ে বিড়বিড় করে, ও বাল বড়। কী বললি? সাইরা স্পষ্ট শোনেনি তাই প্রশ্ন। সমর ঠোঁট কামড়ে জবাব দেয়, বলেছি খাবার আনো। কী শোনো? সাদমান আর আনাস পেট চেপে হাসছে মুখটা ঘুরিয়ে। হাসির শব্দ কিছুটা চীনা হাসির ডাকের মতো। ওসব শোনা ট্রপার বিরক্তি বাড়ছে, বই কমছে না। একদম উঠে দাঁড়াতে চাই ও। আমতা আমতা করে, আন্টি কিছু লাগবে না, ধন্যবাদ আপনাকে, আমি বাড়ি যাব। সাইরা ধমক লাগে তক্ষুনি, আজও? তা হয় নাকি? ভাবলে কি করে তোমাকে এভাবে ছাড়বো? আগে ঠিক হও, বসো বসো। ট্রপা বসলো চুপচাপ। অস্বস্তিতে গাঢ় হয়ে আসছে শরীর। অহেতুক অন্যা টেনে এধার ওধার করছে। নাকের ডগায় রাগ জমেছে। ইচ্ছে করছে ছেলেটাকে, যে তাকে মদ্যপ নয়নে দেখছিল, গিয়ে তাকে ঠাঁটিয়ে চর মেরে বলতে, চোখ নামাও। তবে ট্রপা এটা পারে না এখন। আগে হলে, যখন ও ছেলে সদ্য গোপ গজিয়ে উঠেছিল, তখন 2-4টে লাগিয়ে দেওয়া যেত চর। এখন এটা অসম্ভব। জুলাই আন্দোলনের পর থেকে একটু সমীহ আসে ট্রপার এই সাহসী মুখটার দেখলেই। ঘরের মধ্যে বেশ কয়েকজন কিশোর কিশোরী দাঁড়িয়ে আছে। ট্রপা এদের চেনে না। এরা বেশ খুঁটিয়ে দেখছে ট্রপাকে। ট্রপার হাত পাও যে এভাবে দেখার জিনিস ট্রপা আগে জানতো না। চোখে চোখ পড়া এক মেয়ে আবার দাঁত বের করে হাসলো। আমি সৌম্য ভাইয়ের চাচার মেয়ে। আমি মেজো ফুপির মেয়ে। আমি ছোটো ফুপির মেয়ে। পাশের দুজন পালা করে বলেই আবার মনোযোগী দৃষ্টি রাখে ট্রপার পায়। তাদের দাদি একদা বলেছিল, যে মেয়ের পা সুন্দর, ওই মেয়ের প্রকৃতি সুন্দরী এবং উপযুক্ত। সৌম্য ভাই যাকে পছন্দ করে, তার পা চাপা ফুলের মতো কোটানো, উজ্জ্বল। তার মানে এই মেয়ে প্রকৃত অর্থে সুন্দরী এবং উপযুক্ত। সদ্য কৈশোরের দুয়ারের কড়ানাড়া পলকা শরীরের মেয়েগুলো এসব মাপযোগ করে। কিছুক্ষণ বাদে সায়রা এসে একটা ডিম আর দুধ খানিকটা জোর করে ট্রপাকে খাইয়ে দিয়ে একটু সময় নিয়ে বলে, সোমা নামিয়ে দিয়ে আসবে বাড়িতে তোমার। বাসা দেখতে এসেছিলে এখানে? তোমার বাড়ি থেকে চাকরি করতে বুঝি কষ্ট হবে? ভালো সিদ্ধান্ত। আচ্ছা, আমার ফোন নাম্বার নিয়ে যাও, বাসা পছন্দ হলে জানিও। ট্রপা ফোন নাম্বার নেয় ঠিক, তবে আপত্তি তোলে সে সৌম্যের বাইকে যাবে না। সাইরা বলেন, ও কি কথা, রিক্সা পাবে না এখান থেকে মা। যা বলছি তা করো। এই সৌম্য, সাবধানে বাইক চালাবি, পাগলের মতো করিস না আবার, মেয়েটা অসুস্থ। সৌম্য বাঁকা হাসে এবার। একেবারে ভদ্র ছেলের মতো মাথা নেড়ে মাকে বলল, একদম সাবধানে চালাবো আম্মু, একদম ধীরে ধীরে। আমি 1 ঘন্টা লাগিয়ে 1 কিলো ক্রস করব, তুমি চাপ নিও না। ট্রপার গা কাঁপলো আবার। শ্বাস বন্ধ করে উঠে ভ্যানিটি ব্যাগ সামলে দুলতে দুলতে বাইরে এসে দাঁড়ালো। বিনয়ী হেসে সায়রাকে সালাম দিয়ে বিদায় নিয়ে বড় রাস্তার উঠেই দেখলো সৌম্য বাইক টেনে এনেছে। এবার ট্রপা একটু শক্ত হয়, লাগবে না, আমি হেঁটে যাব। সৌম্য চোখ নামিয়ে বলল, একদিনে 2বার ফিট খাওয়ার হিস্ট্রি আছে তোমার। একবার পড়েছিলে পিটি স্যারের কোলে, আরেকবার দারোয়ান কাকার পোষা কুকুরটার গায়ে। ভেবে দেখো, এরপর হুট করে কোথায় পড়ে যাবে? কে আবার তোমাকে ধরবে? সবাই কিন্তু আমার মতো ভালো মানুষ না, হবে না ট্রপা। সরি ট্রপা আপু। ট্রপা কপাল কুঁচকে কিছু সময় চেয়ে থাকে। সৌম্য নির্বিকার, কোথাও একটা কাঠিন্য মুখটায় জেদু চেপে আছে। ট্রপা তাতে দাঁত চেপে ভ্যানিটি ব্যাগটার মাঝে রেখে উঠে বসলো সৌম্যের বাইকে। সৌম্যের মুখটা এবার অনেকটাই উজ্জ্বল হয়। বাইক স্টার্ট করেই সহজ গলায় বলতে শুরু করে যে, শুনেছি তুমি দিন 15 আগে হুজাইফা ভাবির বাচ্চা ডেলিভারি করেছ। ট্রপা মুখ বিকৃত করে। এসব আলাপ বাড়ানো ট্রপার ঘনিষ্ঠ হবার কায়দা। ও আঙ্গুলে পিষে দেয় সৌম্যের কায়দাকে। ঝাঁজ নিয়ে বলে, করেছি তো, চুপ থাকো, বাইকের স্পিড বাড়ো। সৌম্য নিশ্চুপ হাসে। বাইকের স্পিড বাড়ানোর চেষ্টা করে নাও। উল্টো বলে, আম্মু বলেছে সাবধানে, সো সাবধানে চালাবো, ধীরে ধীরে। সত্যি, সৌম্যের বাইকের পাশে যদি একটা প্যাডেল ভ্যান চলে, তখন তবে সেই ভ্যানটাও ওকে ছাড়িয়ে যাবে। কিছু সময় ট্রপা একদৃষ্টে সৌম্যের ঘাড়ের দিকটায় তাকিয়ে থাকে। বেশ চওড়া কাত। বাইকের নিয়ন্ত্রণ রাখছে যে হাতটা, সেই হাতটা শক্তপোক্ত চিজেল কাটা। ছেলেটাকে নিজের চোখের সামনে গোঁফ কুচিয়ে বড় হতে দেখেছে ও। এখন এই চওড়া কাঁধে প্রমাণ নেই বয়সের। উল্টো মনে হচ্ছে সৌম্য বড় কেউ। ট্রপা ক্ষণে ক্ষণে শিউরে উঠে বিষয়টা উপলব্ধি করে। এক পর্যায়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, সৌম্য। একটা কথা বলবো? বলো। সরি, বলুন। জানোই তো সবটা। আমি এই এলাকায় গেড়ে বসতে চাইছি, কারণ মামার আছে এখানে। আম্মার ভালো মন্দে তাদের সবসময় পাবো, তাই রীতিমতো ঘুষ খাইয়ে এই ক্লিনিকে ঢুকেছি। আমি তোমাকে বকতে পারি না সৌম্য। তাই দেখি তুমি ভীষণ লাই পাচ্ছ তো। প্লিজ এটা করো না, এসব যা করে বেড়াও না তা বাদ দাও, সীমার মধ্যে থাকো, বুঝলে? ট্রপার কণ্ঠে আকুলতা। ওই আকুলতা ফু দিয়ে উড়িয়ে সৌম্য চোট করে বলে উঠল, বুঝলাম, বাট সীমাকে?
সময় অদ্ভুত রকমের ঠান্ডা। ট্রপা চট করে মুখটা পাথর কঠিন করে ফেলে আবার ভ্যানিটি ব্যাগটা খামচে ধরে ধমকে বলে, বাইক থামো, এক্ষুনি, এক্ষুনি। সৌম্য হাসছে শব্দহীন। বাইক থামায় না। ওপাশে হুট করে আরেকটা বাইক চলে এসেছে। আনাস আর সাদমান ওরা যাচ্ছে গঞ্জে। সৌম্যের বাইকটা ছাড়িয়ে যাবার সময় ফিরে তাকিয়ে সাদমান দাঁত বের করে হাসল। আপন মনে গিয়ে উঠল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো? আনাস আবার মেয়েলি সুরে জবাব দিল, তুমিই বলো। সাদমান পাল্টা সুর তুলে গায়, সাহস করে বয়সের গ্যাপটা যদি একটু ভোলা যায় তবে কেমন হবে তুমি বলো তো? আনাস জবাব দেয়, ভালোই হবে। সৌম্য হাসি চেপে রেখে চোখ রাঙায় সাদমানের। এদিকে ট্রপা খেপে উঠেছে ভীষণ। ও বলে চলন্ত বাইক থেকে লাফিয়ে নামে। সৌম্য, বাইক থামা বলছি, এক্ষুনি, আমি ওদের চাপকাবো। সৌম্য জবাব না দিয়ে চুপচাপ বাইকের স্পিড বাড়ায়। বাকি পথে ট্রপার রাগ চাপ আমলে না নিয়ে বাইক এনে একদম থামে হাওলাদার বাড়ির বড় গেটে। বিকেলের শেষে আলোটা নিভু নিভু করছে তখন। নাজিম হাওলাদার তখন বোনকে নিয়ে উঠানে পায়চারি করছেন। উঠানের এক পাশে জুড়ে কিছু ফলজ গাছ, সেগুলো আগ্রহভাবে দেখাচ্ছিলেন বোনকে, যেন পুরনো দিনের মতো আহ্লাদ করছেন বোনের সাথে। চেয়ারম্যানের ছেলের বাইকে ভাগ্নিকে দেখে রীতিমতো অবাক হন নাজিম। এগিয়ে এলেন সহসা। সৌম্য খুব সুন্দর করে হেসে সালাম দিল তাকে। নাজিম সালামের জবাব দিয়ে বলল, কী ব্যাপার বাবা, কিছু হয়েছে? জবাবটা দিল ট্রপা, সিরিয়াস কিছু না মামা, বলছি ঘরে চলো। তরুলতা এসে সৌম্যের মুখের দিকে তাকায় অস্বস্তি আর আতঙ্ক নিয়ে। সৌম্য হেসে নরম সুরে সালাম দিলে ঘোর কাটিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম, চা খেয়ে যাও। আরেকদিন আন্টি। শুকনো রাস্তার সাদা ধুলো উড়িয়ে বাইকটা যেভাবে এসেছিল চলে গিয়েছে তার চেয়ে দ্বিগুণ গতি নিয়ে। নাজিম ভাগ্নির মুখে চেয়ে বলে, এবার বলো কি বৃত্তান্ত, ওই ছেলের সাথে কি? শরীর খারাপ করেছিল, আর কিছু না। আকাশের বুক জুড়ে দুধে ভেজা রূপালি থালা। ট্রপার ভাষায় ফাল্গুনি চাঁদ বলে এটাকে। আকাশ স্নিগ্ধতায় পর্দা মেলে বসেছে আজ। চারদিক নরম বাতাসে ভরে আছে। শিমুলের রাঙা পাপড়ি হয় উড়ে এসে চাঁদের আলো গলে যাচ্ছে। নিস্তব্ধতা কেটে কেটে যায় চাপা হাসির আন্দোলনে। উত্তরের ঘরটাতে ভাত খেয়ে চা নিয়ে বসেছে ওরা, ট্রপা, রূপা, জুনি আর মাহদি। এখন ট্রপা ঠিকঠাক, বড়রা ওপাশের ঘরে। নাজিমের পাশে পোষা বিড়ালের মতো খুঁটি মেরে বসেছিল তরুলতা। সে খুব মনোযোগে ভাইয়ের পায়ের নখ কেটে দিচ্ছে। ছোটোবেলায় সবসময় এটা করতো তরু, বিনিময়ে নাজিমের থেকে খুচরা পয়সা নিত। নাজিম বড় কোমল চোখে বোনের মরা মরা মুখটা দেখে, কিন্তু নাজিমের মনে হচ্ছে তার সামনে সেই শোলের তরুই যেন। হুট করে বলল নাজিম, পয়সা নিবি না? তরু মুখ তুলে হাসে, যদি আপনি দেন। নাজিম বড্ড দুর্বল হয়ে পড়ে ক্রমশ। পুরনো রাগের ছিটে ফোটাও ধরে রাখতে ব্যর্থ হন। বেশ সময় ধরে নিশ্চুপ থেকে বলে, তো তোকে থাপ্পড় মেরেছিল? কেন? ট্রপার সাথে নিজের বোনের বাজে ছেলেটার বিয়ে ঠিক করেছে, আমি বাধা দিয়েছি তাই। থাপ্পড় তো তোকে আগেও মেরেছে কতবার। যখন ঘরে দ্বিতীয় বউ তুলল, ট্রপার ডেলিভারির সময় তোর পাশে না থেকে, তারপর আরও কতবার, তখন তালাক দিলি না কেন? তরুলতা চুপ হয়ে যায়, ধীরে সুস্থে বলে, তখন ট্রপার চাকরি ছিল না ভাই, আমি তোমাদের ঘাড়ে উঠতে চাইনি। থেমে যায় নাজিম। এরপর আর কোনো কথা বাড়ে না ভাই বোনের মাঝে। কেবল পাঞ্জাবির পকেটে খুচরো 5 টাকার কয়েন বের করে বোনের হাতে দিয়ে নিজের শোবার ঘরে চলে যায় নাজিম। তরুলতা ঠোঁটে হাসি আর চোখে পানি নিয়ে সেই পয়সা দেখতে থাকে হাতের তালুতে রেখে। উঠানে বাইক থামার শব্দ হয় রাত 10টা বাজতেই। তাপসির এসেছে এটা গোটা পাড়া টের পেয়েছে ওর হাঁক ডাকে। বিকেলের দিকে মেজাজ কমে যাওয়ায় গঞ্জে গিয়ে হোটেলে খেয়েছিল ভাতটা। এরপর মাথা ঠান্ডা করে বসেছিল জেনারেটরের হিসাব দেখতে। সময়টা ব্যস্ততায় ভালোই কেটেছিল। মেজাজটা ফিরে এলো ট্রপার খবর শুনে। হুট করে জ্ঞান হারিয়েছে, তাও আবার চেয়ারম্যান বাড়ি গিয়ে। তাফসিরের মেজাজ এবার বেড়েছে 4 গুণ। ঘরের দরজা খুলে দিয়েছে তরুলতা। ও চুপচাপ বোনকে পাশ কাটিয়ে ঘরে ঢুকে সোজা ভাগ্নির ঘরের সামনে দাঁড়িয়ে কপাট চাপড়ে গর্জন তুলল, এই দরজা খোল ট্রপা। ও ঘরের দরজা খুলল রূপা। কপাল কুঁচকে বলে, চাচ্চু আসতে, ঘর কাঁপছে। তাফসির হাতে ঠেলে রূপাকে সরিয়ে দিয়ে হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকল। বিছানায় গল্পের বই নিয়ে বসেছিল ট্রপা। ছোটো মামাকে দেখে বলল, কি হয়েছে ছোটো মামা? তুই কোন সাহসে একা একা বাসা খুঁজতে গেলি চেয়ারম্যান পাড়ায়? ওদিকে সুমত্ত ছেলেদের আড্ডা, সাহস কি একটু বেশি নাকি? এক চর খাবি। চাকরি পেয়ে বেশি শেয়ানা হয়েছিস?
থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব। ট্রপা লাফিয়ে উঠল এক ধমকে, বুকে থুথুড়ি দিয়ে বলল, সবসময় সব কথা চড় মারতে চাও কেন সবাইকে? আজব তো। তাফসির এলে জুনিয়র মেহেদি কচ্ছপের মতো খোলসে লুকায়। ছোট চাচ্চু ছোটোবেলায় ধমক দেয় একবার প্যান্ট নষ্ট হয়েছিল মাহাদির। ওই দিন থেকে ছোট চাচ্চুর নামের সমর্থক শব্দ তার কাছে আতঙ্ক। সে লুকিয়ে চলে গেছে। রূপা বড় মেয়ে বিধায় একটু সাহসী। ঘাড় নেড়ে ট্রপার কথার পিঠে সুতো টানল। চাচু তো দিনে 4000 বার চর মারে। তাপসির লাল চোখে দুটো ঘুরিয়ে রূপাকে বলল, তুই এক চর খাবি। রূপা বেপরোয়া হাসছে। হঠাৎ আওয়াজ হয় দরজায়। বেলি দরজার কপাট ধরে দাঁড়িয়েছিল কাচুমাচু মুখে। ছোট শরীরে ভারী শাড়ি আর পাউডার লিপস্টিক মাখা সুন্দর করে। কিছুক্ষণ আগে সাজিয়ে দিয়েছিল মিনা। আজ রাতে বেলিকে তাফসিরের ঘরে শুতে আদেশ করেছে সে। মেয়েটা এভাবে তাফসিরের নজরে পড়তেই ও বলল, এখানে কি তামাশে দেখো দাঁড়িয়ে তুমি? কি স্বভাব এটা, এক চর খাবে। বেলি আবার কাঁপল। বিকেলে বড় যা পই পই করে শিখিয়ে দিয়েছিল স্বামী বাড়ি এলে আজ তার পাশে গিয়ে দাঁড়াতে ভদ্র মতন। ও যদি একটু সাহস বানিয়ে সহজ হয় তবে নাকি তাফসিরও তাকে মানবে। কিন্তু এই তো আচরণের ছিরি। সহজ হবেই বা কী করে বেলি? ওর নিজের অদৃষ্ট মেনে নেওয়া ছাড়ার গতি নেই। ট্রপার ঠাস করে বইটা বন্ধ করে বলল, থামবে মামা। তাকে বকলে কেন? সে কি করেছে? কি করেনি তাই বল। এক মেয়ে দেখিয়ে আরেক মেয়ে ধরিয়ে দেয় আমাকে। এসব টিপিক্যাল গাইয়া ছলচাতুরি তো ওই কটকটি আমলে বহুত হতো শুনেছি। আর ওরা এই আমলে এসে আমাকে মুরগি বানাতে চাইলো, তুই ভাবতে পারিস? বেলি আর চোখ তুলে না। তাফসিরের পুরো আক্রোশ পুনরায় বুমেরাং হয়ে গিয়ে বেলির ওপরেই পড়ল। গজরালো এবার। এখনও দাঁড়িয়ে আছে দেখো। এই আউট, চর খাওয়ার আগে আউট। বেলি ঘোমটা টেনে ছুটতে ছুটতে ঘরে গেল। ট্রাপার মুখটা বিরক্তিতে তেতো হয়। অনেক হয়েছে, এবার মেয়েটাকে ছাড় দাও। সেও তো ভিকটিম, তাই না? ছাড় দেবো কি? এই ছাড় দেবো কি? ভাবতে পারিস আমাকে পুরো মুরগি বানাতে চেয়েছিল ওর পরিবার। এই আমি মুরগি? না, তুমি মোরগ। রূপা খ্যাক খ্যাক করে বলতেই সত্যি সত্যি একটা গাঁটটা মেরে দিল তাপসির ওর মাথায়। ট্রপাও হাসে। এরপর গলা খাকারি দিয়ে বলে, তারা ঠকাতে চেয়েছিল এটা ঠিক, তবে জানাজানি হবার পরে কিন্তু তুমি নিজেই মুরগি হতে চেয়েছ। বিয়ে করতে কেউ জোর করেনি তোমাকে, মাফ চেয়েছিল তারা। সে তো শোধ নিতে করেছি। বিয়ে কোনো শোধ খেলা নয় মামা, সংসার করো। মেয়েটা ভালো মানুষ, ছাই ভালো, মুখ দেখলেই মনে হয় কচুটি। আমাকে ফাঁসিয়ে নিয়ে সংসারে ভাঙন ধরাবে। ওই যে এক টাইপের মেয়ে আছে না, যাদের মুখটা ভোলা ভালা কিন্তু তাবিজ টোকাই, অমন লাগে দেখলে তাকে। তাপসির কথা থামায় না, সে কথা ঘরের সবখানে পৌঁছায়। বেলি বিছানার এক পাশে বসে শাড়ির আঁচল খামচে ধরে শোনে সব। চোখের কার্নিশে চকচক করে নোনা জল। তাপসির হাত ধুয়ে খাবার টেবিলে গিয়ে বসলো। তরুলতা আর মিনা চেয়ার টেনে বসেছে ওকে দেখে। তারা না খেয়ে অপেক্ষা করছিল তাফসিরের জন্য। তাদের উদ্দেশ্যে তাফসিরকে কিছুক্ষণ বোঝানো। তবে তাফসির খেতে খেতে কারো আলাপ শুনতে রাজি না। ও মেজাজ দেখিয়ে উঠল। মিনা ছুটে এসে দেবরের হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, তোর ঘরে পাঠিয়েছি ওকে আজ, একটু কথা বলিস। কি কথা বলবো বাবার সাথে? আ ও ও। একটু বোঝার চেষ্টা করিস, এটা দিস, কাঁদাস না। তোর ভাইজান ভীষণ রেগে যাবে এবার। তাপসির খামটা নেয় না। তরুলতা উঠে এসে জোর করে পাঞ্জাবির পকেটে দিয়ে দেয় ভাইয়ের। ধমকে একটু, নাটক কম কর। এবারে কোনো ছেলে অবিবেচক নয় আমি জানি। আমি কিন্তু চলে যাব এসব হতে থাকলে। আমার শান্তি চাই। একটু থেতো হয় তাপসির। উঠানে নেমে একটা সিগারেট ধরে দীর্ঘ সময় কাটিয়ে রুমে গিয়ে দেখলো বেলি শুয়ে আছে ওপাশ করে। ও জামা কাপড় বের করে গোসল ছাড়লো। ট্রাউজার পরানো একটা কেবল গা খালি। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বিছানার পাশে এগুলো কৌতূহলে দেখলো বেলি ততক্ষণে ঘুমিয়ে গিয়েছে। জানালাটা খোলা। শিকের ফাঁকগুলি আজকের পূর্ণ ছাদের সবটুকু আলো বেলির গায়ে পড়ছে। অবাক হয়ে তাকিয়ে আছে তাপসির ঘুমন্ত মুখটা। কি যে নিষ্পাপ লাগছে। দৃষ্টিজোড়া ওর বেলের গোটা শরীরে ঘুরপাক খায় কতক্ষণ। এরপর গিয়ে চুপচাপ বেলের মাথার কাছে বসে। হাত বাড়িয়ে গালটা ছোঁয় হুট করে। গালে হাত পড়তেই বেলি চমকায়। চোখ মেলে দেখে পুরুষটা ওর এত কাছে, তাও গা খালি। রীতিমতো বুকে ব্যথা শুরু হয় বেলির। তীব্র ভয়ে লাফিয়ে উঠতেই তাপসির হুট করে ধরল ওকে। চমকাও কেন? স্বামী নামি তোমার? সংসার করবো না আমার সাথে? বেলি হাঁপাচ্ছে। তাফসিরের মুখ কঠিন। হাত বাড়িয়ে বেলির ঠোঁট ছুঁতেই মেয়েটা জমে গিয়ে পেছনে সরছে অল্প। এসব দেখে তাফসিরের মেজাজটা আরও চড়া হয়। চাপা সরে চেঁচায়, কী করলে? সমস্যা কী এবার? এই যে ধরলাম। কী করবা করো তো। বেলি রুদ্ধ খাঁচার পায়রার মতো ডানা ঝাপটায়।
তাপসির আরও রেগে গিয়ে বলে, ওরে বাপরে কি তেজ, এই যে শাড়িও খুললাম, কী করবা করো তো। তাপসির সত্যি সত্যি বেলির কুচিতে হাত দেয়। এবার বেলি কেঁদে ফেলে গা দুলিয়ে। তাপসির শ্বাস টানে, এরপর বেলির চোয়ালে মৃদু চাপ দিয়ে বলে, কেন সরো কেন, বিয়ে তো আমি তোমার দিকে তাকিয়ে থাকতে করিনি, ছবো তো আমি তোমাকে, এটা জানতে না, না বুঝে বিয়ে বসেছ। বিয়ে কি পুতুল বই খেলাম জানতে, যে উঠলাম রাতলাম খেলাম আর ঘুমালাম। আরে ভয় পাচ্ছ কেন, আদরিত করব। ভেঙেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না। বেলির চোখ দুটো এমনিতেই ভাসা ভাসা, একদম পুরনো পদ্মপুকুরের কালচে জলের মতো টলটলে। তার উপর মেয়েটা কাছে অঝরে, মনে কত কথা ওর, কত কত কথা, কত কৈফিয়ত আর নিজের সাফাই দেওয়ার জন্য সাজানো শব্দগুচ্ছ। কিন্তু দুর্ভাগ্য ওর, যদি ওর সংসারটা টিকেও যায়, ও এই লোকটাকে সারাটা জীবন কি কিছু বলতে পারবে, না বোঝাতে পারবে, কখনো ব্যক্ত করতে পারবে না নিজের অসহায়ত্ব, নিজের যাতনা। পুরোটাই লোকটা বুঝে নেবে নিজের মতো করে, হয়তো ভুল বুঝবে, যেটা বিয়ের দিন থেকে হয়ে এসেছে। দীর্ঘশ্বাস ছেড়ে বেলি শীর্ণকায় হাতে চোখ মোছে। ও এবার এক কাজ করে বসে আচমকা, শক্তি খাটিয়ে নিজেকে তাফসিরের থেকে সরিয়ে নেয়। হাতে সোনার চুড়ি মৃদু আওয়াজ করে ওঠে। তারপর বড় জায়ের কথা মতো চুপচাপ তাফসিরের পা চেপে ধরে দু হাতে। মিনা পই পই করে এও বলে দিয়েছিলেন, ভুলচুক সব স্বামীর পা ধরে মাপ চেয়ে নিলে স্বামীর মন গলে, এটা নাকি কাজে দেবে। এবার তাফসির ভীষণ চমকায়, রীতিমতো হক চুকিয়ে ওঠে। পূর্ণ বিস্মিত দৃষ্টিতে নমনীয় মুখটা এক চোট দেখে নিজের পা থেকে হাতটা সরিয়ে দেয় এক ঝটকায়। রাগী গলায় বলে, এটা বন্ধ করো। বেলি শ্বাস ফেলেছে এমনভাবে যেন ওর গলা টিপে ধরায়, ছটফট করছে। মুখ দিয়ে বোবা শব্দ ছাড়া আর কিছুই বেরোচ্ছে না। চূড়ান্ত বিরক্ত তাফসির, এইমাত্র কী করতে চাইলে এটা? পা ধরে কী হবে, মানে তুমিও স্বীকার করছো তুমি অন্যায় করেছো, তাই তোমার পা ধরা উচিত? প্রতারক। বেলি দুপাশে মাথা দোলায় তৎক্ষণাৎ। না, সে স্বীকার করছে না, কারণ সে প্রতারক না, সে কখনোই প্রতারণা করেনি। যা হয়েছে ওর কপালের দোষে। তাফসির সরে বসে, কপালের ভাঁজগুলো প্রকট হয়েছে ওর। তাড়াহুড়ো করে গায়ে একটা টি শার্ট পরে নিতে নিতে বলল, শালা আমার হয়েছে যত জ্বালা, কী সমস্যা, কিছু বলতে চাও? বেলি উপর নিচ মাথা নেড়ে হাত দিয়ে কিছু ইশারা করে। তাফসির ঝাঁজ নিয়ে বলে, কি XYZ ইশারা করছো ছাতার মাথা? খাতা কলম এনে দিব, লিখতে পারো? বেলি হাতের নাচুনি থামিয়ে তাকায়। তাফসির চূড়ান্ত হতাশ, ফের বলে, লিখতেও পারো না? আমার বউ কি মহামূর্খ? বেলি ছটফটানি থামিয়ে মাথা নুয়ে নেয় অপমান আর লজ্জায়। কিছু জবাবে বোঝানোর পূর্বেই তাফসির বলে চলে, বারে বাহ, ভীষণ চমৎকার, এটাই বাকি ছিল আমার জানার। তাহলে আমি কষ্ট করে মাস্টার্স পাস করলাম কেন ইকোনমিক্স নিয়ে? SSCর পরে আব্বার দোকানে গিয়ে বসলেই তো হতো। ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি। বেলি নীরবতার সুতা টেনে লম্বা করে। তাফসির থম মেরে কিছুক্ষণ বসে থেকে বলে, আচ্ছা কি বলতে চাও? আমি তোমার এইসব হাতের ভাষা বুঝি না। আমি একটা একটা প্রসঙ্গ বলছি, তুমি শুধু মাথা নেড়ে হ্যাঁ বা না উত্তর দাও, ঠিক আছে? বলো, তুমি তালাক চাও? যদিও দেব না, তবুও বলো, তালাক চাও? একবার বলেই তো দেখো, তোমার কল্লা কাটবো আমি। দাঁত খিচিয়ে আসে তাফসিরের। বেলি আতঙ্কিত দুটো চোখ তুলে মাথা না বুঝিয়ে দেয় সে তালাক চায় না, কোনোভাবেই চায় না। তালাক চাইবার দুঃসাহস তার নেই, এত বড় বোকা তো সে নয়। তাফসির বেলের জবাব দেখে ঠোঁটে অল্প হাসি ঝুলিয়ে বলে, গুড, ওয়াইজ আনসার, মানে বুদ্ধিমতীর মতো উত্তর। আচ্ছা তাহলে কি চাও? আমার সাথে এক বিছানায় ঘুমাতে চাও? তা তো তোমাকে ঘুমাতেই হবে চাঁদু। আমি তো তোমাকে মিউজিয়ামের নিদর্শনের জন্য সাজিয়ে রাখবো না, কাজে লাগাবো। বলো, এটা বোঝাতে চাইছো? বেলি মাথা নেড়ে বুঝিয়ে দেয়, এটাও হয়নি। তাফসির গম্ভীর হয় আরও বেশি। ভাত খাবে? বেলি না বোধক মাথা নাড়ে। পেটে ব্যথা করছে? হুম, যত সব বাহানা, ওসব আমি শুনবো না। বিয়ে করেছো, সংসার করবে, পেটে ব্যথা হলে চলবে না। আসো আমার কাছে আসো। বেলি কাঁপতে কাঁপতে মাথা নেড়ে বোঝাতে চায়, এটাও হয়নি। তাফসির একটু থেমে বলে, আমার মেজাজ কিন্তু বহুত খারাপ হচ্ছে, শিগগির বোঝাও কী বলতে চাও। 5 মিনিট সময় দিলাম, তারপর বিছানায় আসো, তোমার সাথে সংসার করব। বেলি আহত, ভীত আর ক্ষতবিক্ষত। লোকটার কাছে নিজেকে প্রকাশ করার সবটুকু আশা ছেড়ে দিয়ে চুপচাপ ঘোরে কাঠপুতুলের মতো। বিছানার চাদর কুঁচকে আছে, ওটা ঠিক করে দেয় কাপা হাতে। তাফসির হুট করে ওর সেই হাতটা টেনে ধরে। টান খেয়ে বেলি আটকে উঠে পিছু ফেরে সহসা।
আবার প্রস্তুত করে নিজের মন লোকটার আগ্রাসন সইয়ে নিতে। তাফসির এবার আর ধমকায় না ওকে, আর চোখে এক পলক দেখে চুপচাপ তরুলতার দেয়া সেই খাম বের করে খামটা খোলে। একটা সোনার চেইন আর একজোড়া নূপুর। তাফসির ওসব দেখে হাসে অদ্ভুত ভঙ্গিতে, তারপর চেইনটা রেখে দেয়। নূপুর জোড়া শক্ত হাতে বেলির পায়ে পরিয়ে দিয়ে বেলির মুখের দিকে তাকায়। শান্ত দুটো চোখ, এতক্ষণে লাল লাল রক্তভাবটা নেই। বেলির চোখ কোটর থেকে বেরিয়ে এসেছিল এহেন কাণ্ডে। তাফসির হেসে বলে, কি এটা আদর করে দিয়েছি ভাবতেছ? খুব উঠতেছ নাকি? ভাবতেছ একটু চোখের পানি ফেলে স্বামীর মন নিয়ে নিয়েছ, তাই না? জি না, এত ওড়ার দরকার নেই। বাছুর গরু যাতে হারিয়ে না যায় সেজন্য তার গলায় ঘণ্টা বাঁধা হয়, দেখেছ? তোমার পায়ে এটা এই কারণেই পরিয়েছি। ডাকলে তো সাড়া দিতে পারবে না, দেরি হলে আমার মেজাজ যাবে খারাপ হয়ে, মারধর পড়বে পিঠে, তাই দিয়েছি। বেলি স্থির হয়ে বসে আছে নিজের পায়ের দিকে দৃষ্টি রেখে। ওর কাঁপুনি থামতে শুরু করেছে। এবার ওর গালে হাত চেপে তাফসির বলে, মুখ কি ধুয়েছ রাতে, নাকি পাউডার আছে এখনও? বেলি বিস্ময়ের ঘোর কাটিয়ে মাথা নাড়ে। তার মুখে পাউডার নেই। বসে তাফসির গম্ভীর গলায় বলে, রঙটা সুন্দর তোমার, মনটা এত পচা কেন? বেলি ফের খামচে ধরে শাড়ির আঁচল। এবার তাফসির বেলির হাত পা দেখে নিজের হাতে ধরে ধরে ছুঁয়ে ছুঁয়ে বলে, ঢকলকই তো ভালোই আছে চেহারা। এমনিতে বিয়ের আগে সুন্দরভাবে দেখাতে এলে পছন্দ করলেও করতে পারতাম, যদি আগে বলতো মেয়ে বোবা, তারপরে ভেবেচিন্তে দেখতাম। তবে আমাকে ঠকাতে আসাটা উচিত হয়নি। আমি এটা নিতে পারি না, কজ জীবনে কারো 2 পয়সা মেরে খাইনি। আমি মানুষটা স্বচ্ছ। এখন ভোগো, বিয়ে করেছি, আমাকে কিনে নিয়েছো এটা ভেবো না। আমি স্বামী, এটা মাথায় রাখবে। আমার মন চাইলে তোমার আয়ত্তে আসবো, না মন চাইলে আসবো না। অতিরিক্ত কিছু করার চেষ্টা করবে না, ক্লিয়ার? বেলি মাথা নেড়ে বোঝায় তার কাছে ক্লিয়ার। তাফসির আবার ওর ঠোঁটে হাত রাখে। এই, তুমি আসলে মিথ্যা বলতেছো না তো? ঠোঁট আসলে সুন্দর নাকি কিছু দিয়েছো? তোমাকে তো বিশ্বাস নেই, তুমি তো ভণ্ড পরিবারের মেয়ে। বেলি শ্বাস টানলো বড় করে এই কথায়। তাফসির একটু দমলো মেয়েটার দীর্ঘশ্বাসের বাতাস ওর হাতে লাগতে। এক রাতে এত বেশি কথা শোনানো ঠিক নয়, এটা তাফসিরের অবচেতন মস্তিষ্কও টের পেয়েছে। ও হাত গুটিয়ে নিয়ে বলে, বয়স 19? বেলি মাথা নাড়ে। তোমাকে ছোটোবেলায় খুব সম্ভবত একবার দেখেছিলাম, আমার যতদূর মনে পড়ে। তোমাদের গায়ে আব্বার সাথে গিয়েছিলাম। কিতকিত খেলছিলে তোমাদের বাড়ির উঠানে, মুখে কিছু বলছিলে না, একদম ক্যাঙ্গারোর মতো লাফিয়েছ একটা ছেঁড়া ফ্রক পরে। আচ্ছা, আমাকে দেখেছো বিয়ের আগে? বেলি না বোধক ইশারা করে সে দেখেনি। দেখা উচিত ছিল, জানা উচিত ছিল। বিয়েতে রাজি হবার আগে 2 বার ভাবতে তবে। খালা চেপে ধরে বিয়ে দিচ্ছে বলেই যে বিয়ে বসতে হবে ঢ্যাং ঢ্যাং করে, এটা তো ঠিক না। বেলি টের পেল একটু একটু করে শরীর কাঁপুনি পুরোটাই থেমেছে ওর। ও খুব সাহস করে এক পলক চাইল আবার লোকটার মুখের দিকে। ওভাবে লোকটাকে ও দেখেনি। লোকটা শ্যামলা মতো, দেখতে ভালোই। 4 চোখের মিলন ঘটায় তাফসির কিছুটা অপ্রস্তুত হয় অকারণে। এবার চোখ নামিয়ে বলে, কি দেখো আবার? ভেবো না আমি সব ভুলে যেতে শুরু করেছি এত তাড়াতাড়ি। আমার মনে প্রেম জেগে উঠেছে, ভেবো না। বান্দরের মতো লাফিয়ে মাথায় উঠতে চাইলে আছাড় মারবো একদম। আচ্ছা ঘুমাও, শোনো, আমার বেশি জায়গা লাগে, গায়ে হাত পা উঠে যাবে তোমার। ভয় পেয়ে ন্যাকামি শুরু করলে চড় মেরে গালের বারান্দা ছুটিয়ে ফেলবো, শুয়ে পড়ো। বেলি ভয়ে ভয়ে পাশ ঘেঁষে শুয়ে পড়তেই ওর পাশে শুয়ে পড়ল তাফসির। খানিক সময় পরে ওর গায়ে একটা হাত উঠিয়ে দিল ইচ্ছে করে। কি যে ভারী হাতটা! বেলির তীব্র অস্বস্তি লাগলো, সে ভ্রুক্ষেপ করল না প্রতিবাদ। সে চায় না তার গালের বারান্দা ছোটা কেউ চড় মেরে। তাফসির হাই তুলে, ঘুম আসছে তার। একা একা বলতে লাগলো, তুমি বোবা হয়ে অবশ্য আমার লাভই হয়েছে। দুনিয়ার সব কিছু ভেজেলা গোষ্ঠী, ওই যে বউ গোষ্ঠী সারাদিন পকর পকর করে, আমার মাথা খাইতে পারবে না, এটা ওটা নিয়ে কৈফিয়ত চাইতে পারবে না। দারুণ। বেলি ঢোক গেলে। সে বোবা দেখে মানুষের সাথে মেশা হয়েছে কম, জানে না পাগল কেমন হয়। তবে ওর মনে হচ্ছে ওর পাশে শুয়ে থাকা লোকটা একটা পাগল। তাফসির আরেকটু এগিয়ে যায় বেলির দিকে, একদম গায়ে গা ঘেঁষে শুয়ে আলাপি ভঙ্গিতে বলে, তবে লসও আছে। মাঝে মাঝে ইচ্ছে করবে বইয়ের গান শুনতে, তা তো শুনতে পারবো না। ও করবা খালি শেট। বেলি চোখ বোঝে। মেয়েটার উপলব্ধি হয় ও বোবা হবার পাশাপাশি শ্রবণ শক্তিহীন হলেও বেশ হতো, অন্তত আজীবন এসব শুনতে হতো না। তাফসির একটু থেমে বার কয়েক হাই তুলে বলে, তবে লাভের দিকটাই বেশি মনে হচ্ছে হিসেব করে, এখন দেখা যাক। সময় গড়ে স্থবিরতায়। তাফসির কথা শোনাতে শোনাতে ক্লান্ত, বেলি ক্লান্ত শুনতে শুনতে। ও ঘুমিয়ে গিয়েছে অনেকক্ষণ।
তাফসিরের ঘুম আসেনি। ও কাত হয়ে মেয়েটাকে দেখে অপলক। মাথা থেকে ঘুমটা সরিয়ে দেখতে থাকে, কপাল কুঁচকে দেখতে থাকে। রাগ ওঠে, আবার থেমেও যায়, আবার রাগ ওঠে, তবে দেখতে থাকে। রাত ধীরে ধীরে গাঢ় হয়, নিঃশব্দে সময় গড়িয়ে যায়। আকাশের বুকে নিভৃতে নীলিমায় চাঁদ তার সব উজ্জ্বলতা উজাড় করে দিতে থাকে। তা আবার ঠিকরে ঠিকরে ছড়িয়ে পড়ে মাটিতে। ওই দৃশ্য দেখার লোভে ট্রপা এখনও জানালার পাশ থেকে সরতে পারেনি। ও তাকিয়ে আছে, মুখটাও একটু ভাবুক। তরলতা হাতে ঠান্ডা তেলের বোতল নিয়ে মেয়ের ঘরে ঢোকেন। ট্রপা মাকে দেখে জানালা ছেড়ে এসে মায়ের কোলের কাছে বসে খুলে দিল চুলের খোপা। তরুলতা চুলে তেল মাখিয়ে দিতে দিতে বললেন, কাল ডিউটি আছে রে? দুটো ডেলিভারির আলাপ এসেছে এইমাত্র। ইমার্জেন্সি না, সকাল সকাল গিয়ে থাকলেই হবে। কিছুক্ষণ থেমে থাকেন তরুলতা, এরপর আসল কথাটা বলেন। ওই সৌম্য ছেলেটা কেন এসেছিল? বেশ বিরক্ত ট্রপা, কড়া জবাব দেয়। কবার জবাব দেবো আম্মা? নামিয়ে দিতে এসেছিল। আচ্ছা, এমনি জানতে চাইলাম, রেগে যাস কেন? না মানে তোমরা ভাবো আমি অতটুকু ছেলের প্রেমে পড়ব? মামা, আর তুমি কতবার জানতে চেয়েছ, তাই এত জেরা? আমার খেয়ে দিয়ে কাজ নেই। তরলতা নরম হলেন। না তা বলিনি। আচ্ছা, এখনও পাগলামি করেও? চোখ নামায় ট্রপা, অস্ফুটে বলে, না অনেকটাই শান্ত, বেশি বাড়াবাড়ি না। টিপিক্যাল ইনফ্যাচুয়েশন রয়ে গেছে, এই যা। ইনফ্যাচুয়েশন কি? ট্রপা এবার হাসে, জবাব দেয়, ইনফ্যাচুয়েশন মানে মোহ। ও ও হ্যাঁ হ্যাঁ, মোহ জিনিসটা খুব খারাপ, বুঝলি? পুরুষের শরীরে ভালোবাসা কম, বেশিরভাগ ক্ষেত্রে মোহ জন্মায় বেশি। এরা সেই মোহর প্রভাবে একটা নারীকে পাগল বানিয়ে তার জীবনে সর্বনাশ ঘটিয়ে থামে। পরে মোহ কেটে যায় এদের, একদম মোহের খপ্পরে পড়া যাবে না এদের। ট্রপা বিজ্ঞের মতো ঘাড় নেড়ে মাকে সম্মতি জানিয়ে বলে, একদম। আর আমি বাবার মতো সুন্দর কোনো ছেলেকে বিয়ে করব না। আমি সমাজের তথাকথিত তদাকার কাউকেই করব। সুন্দর ছেলে বিষাক্ত আম্মা, আমার কাছে একটা আতঙ্ক। ওর যে কীটনাশক খেয়ে মরে যাওয়া ভালো। মা মেয়েতে হুট করে হাসে। কেন হাসে তারা জানে না। এর মাঝে বাইরের ঘরে শব্দ হয়। ট্রপা কপাল কুঁচকে বলে, ছোটো মামা ঝামেলা করছে নাকি? না, দেখছি কেউ এসেছে হয়তো। সদর দরজায় শব্দ হয়েছে, আলাদা কণ্ঠস্বর, তুই বস, ঘুমা। তরলতা ঘরের বাইরে এসে দাঁড়িয়ে পড়ল। সদর দরজা খুলেছে মিনা। ওপাশে কেউ দাঁড়িয়ে আছে, লম্বা একজন লোক। মিনা লোকটার হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে বলল, ইলিশ মাছ? লোকটা ভেতরে ঢুকলো। 50-এর ঘরে দাঁড়িয়ে ছিমছাম গরনের এক ভদ্রলোক হেসে বলল, আজ অবরোধ শেষ, তাজা পেলাম, ভাবলাম আপনার কাছে রেখে যাই। কাল ভাজি করে খাওয়াবেন ভাবি, বাচ্চাদেরও দেবেন। আমি একা মানুষ, এত ঝামেলা করতে ইচ্ছে করে না। মিনা হেসে বলে, তাই বলে একটা বিয়ে করো? তোমার ছেলে তো বিদেশ থেকে প্রায় কল দিয়ে আমাকে আর তোমার বন্ধুকে বলে পাত্রী দেখতে তোমার জন্য। লোকটা হাসে বাচ্চাদের মতো, আর বিয়ে? আচ্ছা নাজিম কই, ডাকেন তাকে, আড্ডা মারি কিছুক্ষণ, চা বানান। লোকটা এগিয়ে এসে বড় বারান্দার দোরগোড়ায় দাঁড়িয়ে পড়ল তরুলতাকে দেখে। নিমিষে হাস্যোজ্জ্বল মুখটা কেমন ঘোলাটে হলো, বাঁকানো ঠোঁট ঝুলে গেল মলিনতায়। তরুলতা মাথায় ঘোমটা টেনে গুটিয়ে গেল কিছুটা। সময় কাটে 1-2 করে সেকেন্ড 30-এ। পরপর অস্ফুটেশ্বরে বলল, কেমন আছেন মেহতাব ভাই? মেহতাব নামের মানুষটা কথা বলতে পারছিল না শুরুতে, আকুপাকু করছিলেন। বেশ সময় নিয়ে নিজেকে সামলে জবাব দেয়, জি আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? দ্য নাম্বার ইউ আর ট্রাইং টু কল ইজ কারেন্টলি সুইচ অফ। এ নিয়ে 31 বার একই কথা শুনতে শুনতে মেজাজটা খিচে গিয়েছে। তপ্ত মেজাজ ঠান্ডা করতে 4টা সিগারেট ধরিয়েছে এ পর্যন্ত। সালমান ছাদের রেলিংয়ে পিঠ ঠেকিয়ে বুকে হাত বেঁধে বলল, হয়েছে কি আসলে? এমন করছিস কেন ছ্যাঁকা খোরদের মতো? সৌম্য চুল খামচায় নিজে, শ্বাস ফেলে বলে, বন্ধ করে রেখেছে নাম্বার। আমি রাতে কল করতে পারি এটাও জানতো, এই ভয়ে এটা করেছে। না, আর এভাবে হয় না। ভাবছি আম্মুকে বলবো, একটা কাহিনী ঘটাতেই হবে, আঙ্গুলটা বাঁকাতেই হবে। আনাস বলে, চাচি একদম জুতা হাতে নেবে, আম শিওর। বলবে, এ কী কথা সৌম্য, মুরব্বী হয় না তোর, ছি ছি। আনাসের কথায় আপত্তি তোলে সাদমান, বলে, আমার মনে হচ্ছে চাচি রাজিই হবে। ভাই, মেয়ে সরকারি চাকরি করে, চাকরির বেতন ভালো, দিন দিন বাড়বে, প্রমোশন আছে এতে, তার ছেলেরই লাভ, লস নেই। সাদমান কথাটা বলেও শেষ করতে পারল না। হুট করে গালে চাপড় পড়ল সৌম্যের হাতে। শপথ করে আওয়াজ হলো। ওর চোখ দুটো লাল। বলল, এখানে টাকার কথা উঠছে কেন? আমি বেতন দিয়ে কী করব? আমি আমার বউয়ের বেতন খাবো? শাট আপ।
সাদমান গালে হাত চেপে চোখ বড় বড় করলো। ও বাবা, মেয়ে লিগোতে লাগলো কথাটা, এত পুরুষত্ব! তা আপার সামনে গেলে কাঁপিস কেন? সাদমান খ্যাক খ্যাক করে হাসে। কই কাঁপি, ওই মেয়েকে চেপে ধরে বিয়ে করা আমার বা হাতের খেল। নেহায়েত বয়স বেশি বলে সম্মান দিই। তার মানে স্বীকার করছিস তোর বড়? আনা সাদমানের সাথে অট্ট হাসিতে যোগ দেয়। সোমা ঘাড় নেড়ে অস্বীকৃতি জানায়। বাল বড়, 3 বছর কোনো গ্যাপ? এই আমার দিকে তাকা, দেখে মনে হয় না আমি বউ রাখতে পারবো? ও কীভাবে কি আমাকে? দূরছাই করে কেন এত? আমি সিরিয়াসলি বলছি সাদমান, আমি খারাপ কিছু করে দেব এভাবে চলতে থাকলে। এত রেসপেক্ট দিই, গায়েই মাখে না। সাদমান হাসি থামিয়ে গম্ভীর হয়। হুট করে বিক্ষিপ্ত সময়ের ঘাড় চেপে বলে, ডুড, তুই বাচ্চাই রয়ে গেলি। আজকালকার মেয়েরা এসব রেসপেক্টের ধার ধারে না। ওরা খোঁজে বাজে ছেলে, রাফ অ্যান্ড টাফ, যে থমকে থমকে কথা বলে, উল্টিয়ে ফেলে সব, যে কিছুটা কর্তৃত্ব পড়ে। আচ্ছা, তুই কখনো ওর সামনে সিগারেট টেনেছিস? সৌম্য হঠাৎ মেজাজ নামিয়ে মাথা নেড়ে না বোধক জবাব দেয়। সাদমান বলে, লে, আসল কাজটাই তো করিসনি, তোকে ম্যান ভাববে কী করেও? শোন, এরা ভাবে যে ছেলে যত বেশি হাউকাউ করতে পারে তারাই দুনিয়া সামলানোর ক্ষমতা রাখে। কাল ওর সামনে দাঁড়িয়ে তুই সিগারেট টানবি, ঠোঁটের মাঝখানে সিগারেট চেপে ধরে শার্টের বোতাম খুলে রাস্তায় দাঁড়িয়ে থাকবি। আগের দিন বাগে খেয়েছে। আগে মেয়েদের কাছে ভদ্র সাজতে সিগারেট লুকোতে হতো, এখন মেয়েদের কাছে ম্যানলি সাজতে সিগারেট দেখাতে হয়। তুই এটা করবি, দেখবি একটু হলেও তোর দিকে তাকাবে। এটা কাল ট্রাই করবি, কাজ হবেই হবে, নয়তো আমার নাম সাদমান না।